বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আরমান হোসাইন, বিসিএস কনফিডেন্স একজন ইংরেজি সাহিত্যের শিক্ষক। সো আজকে আমরা ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একটা লিটারেরি টার্মস দ্যাট মিনস ইপিক সম্পর্কে আমরা জানবো। আর ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ বিখ্যাত ইপিকগুলি আছে, সেই ইপিকগুলি থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোশ্চেন তৈরি করা হয়। স্পেশালি বিসিএস এর জন্য এই ইপিক্স এখান থেকে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলি আমরা আজকে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা জানি ইংরেজি সাহিত্যের বিখ্যাত ইপিকগুলি আছে, যেমন প্যারাডাইস লস, প্যারাডাইস রেগান, ইলিওড, ওডিসি, রেপ অফ দি লক, বেউভ। দেখেন এই জায়গাগুলি থেকে কোশ্চেন তৈরি করা হয় যে এই ইপিকগুলি কে লিখেছে, অথবা এটা কোন ধরনের ইপিক, অথবা ইপিকটা কখন পাবলিশড হয়েছে, অথবা এই ইপিকের বিখ্যাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে ক্যারেক্টার। সাধারণত এই রিসেন্টলি বিসিএস থেকে যে কোশ্চেনগুলি তৈরি করা হচ্ছে তার মধ্যে ক্যারেক্টারটা খুঁজে পাওয়া আসলে অনেকের জন্য একটু কঠিন হয়ে যায়। সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিছু গুরুত্বপূর্ণ ইপিক আছে, সেই ইপিকের আমরা ক্যারেক্টার জানবো, কখন পাবলিশড হয়েছে জানবো, কে লিখেছে জানবো, ইপিকের সংজ্ঞা কি জানবো, ইপিক পয়েট কাকে বলা হয়, ইপিক কয় প্রকার, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি জানবো। সো আমরা আজকে আলোচনা করব ইংলিশ লিটারেচারের গুরুত্বপূর্ণ একটা শব্দ দ্যাট মিনস ইপিক। আর ইংরেজি সাহিত্যের এই শব্দগুলিকে বলা হয় লিটারেরি টার্মস অথবা ফিগার অফ স্পিচ। সো আমাদের আজকের মূল টপিক হচ্ছে ইপিক, দ্যাট মিনস অনেকগুলি, এজন্য আমরা ইপিক লিখেছি, ইপিক্স লিখেছি। হ্যাঁ, আই থিঙ্ক শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে। হ্যাঁ, সো উইল কাম ব্যাক আওয়ার মেইন থিম, আমাদের মূল আলোচনায় চলে যাই। আমরা মূলত ইপিক সম্পর্কে একটু জানবো, বুঝবো, শুনবো এবং প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমরা এখান থেকে লিখে রাখবো। আমরা ফার্স্ট অফ অল জানি ইপিক। এই ইপিকের বাংলা অর্থ হচ্ছে মহাকাব্য। মহাকাব্য, ইপিক হচ্ছে মহাকাব্য। আমরা যদি ছোট্ট করে এখানে সিম্পলি একটা কোশ্চেন করি যে ইপিকের সংজ্ঞাটা কাকে বলা হয়, তাহলে আমরা লিখতে পারি এ লং ন্যারেটিভ পোয়েম, NARRATIV, a long narrative poem, it's called epic. A long narrative poem, it's called epic. একটা দীর্ঘ গীতি কবিতাকে বলা হয় ইপিক। এখানে মনে রাখবেন, দীর্ঘ গীতি কবিতা হলেই যে সবসময় ইপিক হবে এরকম না। দীর্ঘ গীতি কবিতা অনেক হতে পারে, সেগুলি ইপিক নাও হতে পারে। ইপিকের মধ্যে সুপারন্যাচারাল পাওয়ার থাকবে, ব্যাটেল থাকবে, গ্লোরিফাই থাকবে, যেগুলিকে বলা হয় ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স বা এলিমেন্ট বা সিফাত বা গুণ। এজন্য সংজ্ঞাটাই বলা হচ্ছে লং ন্যারেটিভ পোয়েম, একটা দীর্ঘ গীতি কবিতা। দীর্ঘ গীতি কবিতা হবে এবং তার মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার থাকবে। এরপর গুরুত্বপূর্ণ আরেকটা ইনফরমেশন, যদি বলা হয় যে ইপিক পয়েট কাকে বলা হয়, ইপিক পয়েট, ইপিক পয়েট বলা হয় জন মিল্টনকে। জন মিল্টন, হ্যাঁ মিল্টনকে অনেক কিছুই বলা যেতে পারে, তার মধ্যে একটা হচ্ছে ইপিক পয়েট। এরপর যদি সিম্পলি আরেকটা কোশ্চেন আসে যে হাউ মেনি কাইন্ডস অফ ইপিক, ইপিক কয় প্রকার, ইপিক বলা হয় দুই প্রকার। সেটা গাণিতিকেও হতে পারে, সংখ্যাগরিষ্ঠর দিক থেকেও হতে পারে। ইপিক হচ্ছে দুই প্রকার। দেখেন তিনটে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা জেনে গেলাম। একটা হচ্ছে ইপিকের সংজ্ঞা, এ লং নাইটেভ পোয়েম, একটা হচ্ছে ইপিক পয়েট জন মিল্টন, একটা বলা হচ্ছে ইপিক দুই প্রকার। এই তিনটে কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমরা এটি গ্লান্স জানলাম। ওকে সোহান ভাই, ধন্যবাদ, যেহেতু শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখেন আমরা মূলত আজকের আলোচনা করছি ইপিক। এই ইপিক থেকে ছোট্ট করে জানলাম ইপিকের সংজ্ঞাটা, এ লং নাইটেভ পোয়েম, ইপিক পয়েট জন মিল্টন। ইপিক হচ্ছে দুই প্রকার, ইপিক হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকার কি কি সেটা আমরা একটা গ্লান্স জেনে নেই। ইপিক হচ্ছে দুই প্রকার। এই দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে প্রাইমারি ইপিক আর একটা হলো সেকেন্ডারি ইপিক। দেখুন প্রাইমারি ইপিক, প্রাইমারি ইপিক, প্রাইমারি ইপিকের একজন বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে হোমার। আমরা ছোট্ট করে জেনে নেই, হোমার কোনো যুগের অন্তর্ভুক্ত না। হোমার হচ্ছে একজন গ্রিক রাইটার। হোমার হচ্ছে একজন গ্রিক রাইটার
আর এই হোমারের বিখ্যাত দুটি গ্রন্থ, একটা হচ্ছে ইলিয়াড, একটা হচ্ছে ওডিসি। ইলিয়াড অথবা ওডিসি বিখ্যাত তার দুইটা গ্রন্থ। তাহলে দেখেন পরীক্ষায় কোশ্চেন আসে ইলিয়াড ওডিসি কে লিখেছে? হোমার। আর ইলিয়াড এবং ওডিসি প্রাইমারি ইপিকের এক্সাম্পল, এবং হোমার নিজেই একজন বিখ্যাত গ্রিক রাইটার, একজন বিখ্যাত গ্রিক রাইটার। আরেকটা ইপিক আছে সেকেন্ডারি ইপিক। আরেকটা ইপিক হচ্ছে, আমরা এগুলি জানি সিম্পলি, সেকেন্ডারি ইপিক। সেকেন্ডারি ইপিক বিখ্যাত একজন ব্যক্তি লিখেছিল, তার নাম হচ্ছে জন মিল্টন। জন মিল্টনকে অনেক টাইটেল বলা যায়, তার মধ্যে একটা টাইটেল হচ্ছে ইপিক পয়েট জন মিল্টন। এই জন মিল্টনের বিখ্যাত দুটো গ্রন্থ যা আমরা সবাই জানি, একটা হচ্ছে প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট পাবলিশ হয়েছিল 1667, এটা আমরা জানি, কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে প্যারাডাইস রিগাইন, PADARISA রিগাইন, REGAINED, যা পাবলিশ হয় 1671। ইপিক হচ্ছে দুই প্রকার, ইপিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি ইপিক, একটা সেকেন্ডারি ইপিক। প্রাইমারি ইপিকের বিখ্যাত একজন ব্যক্তি হোমার, তার দুটো গ্রন্থ ইলিয়াড এবং ওডিসি। আর হোমার হচ্ছে একজন গ্রিক রাইটার, একজন গ্রিক রাইটার। সেকেন্ডারি ইপিক লিখেছে জন মিল্টন, তার একটা ইপিক প্যারাডাইস লস্ট পাবলিশড হয় 1667, একটা প্যারাডাইস রিগাইন যা পাবলিশড হয় 1671। একটু গল্প করি। প্রাইমারি ইপিক তাকেই বলা হয় যে এপিক প্রথমে থিঙ্কিং করা হয়, কল্পনা করা হয়, তার অনেক বছর পরে লেখা হয়, তাকে বলা হয় প্রাইমারি ইপিক। সেকেন্ডারি ইপিক তাকেই বলা হয় যে এপিক ইনস্ট্যান্টলি থিঙ্কিং কল্পনা করে লেখা হয়, তাকে বলা হয় সেকেন্ডারি ইপিক। জন মিল্টনকে ইপিক পয়েটের পাশাপাশি আরেকটা বলা হয় ব্লাইন্ড পয়েট, অন্ধ কবি। জন মিল্টন যখন জীবনের মাঝপথে অন্ধ হয়ে যায়, তখন সৃষ্টিকর্তাকে বলে, তুমি আমাকে জীবনের প্রথম থেকে অন্ধ করে দিতা, মেনে নিতাম, শেষে দিতে মেনে নিতাম, বৃদ্ধ বয়সে। মাঝপথ হচ্ছে টার্নিং সময়, এই সময় কেন অন্ধ করে দিলে আমাকে? তখন সে আবার অনুতপ্ত হয়ে বলে, হোয়াট ডাজ গড ফর আস, সৃষ্টিকর্তা যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। তখন জন মিল্টন অন্ধ অবস্থায় তার বোন ডরির বাসায় আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর বোনের সাহায্য নিয়ে অন্ধ অবস্থায় দুটি গ্রন্থ লিখল, এজন্য তাকে বলা হলো ব্লাইন্ড পয়েট। আর এই দুটি গ্রন্থ ইপিক, এজন্য তাকে বলা হলো ইপিক পয়েট। এবং জন মিল্টন অন্ধ হয়ে গিয়েছিল 1652-তে। তার ওয়াইফকে তার কাছ থেকে বিতাড়িত করা হয়েছিল 1642-তে। তার সকল সাহিত্যকর্ম আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। জন মিল্টন একজন বিখ্যাত ব্যক্তি। হি ওয়াজ বর্ন ইন 1608 থেকে 1674। দু একটা বইতে 78ও দেখতে পারেন, আরও ইত্যাদি ইত্যাদি বলা যায়। সে বলা যায় রেনেসান্সের পিউরিটান পিরিয়ডের কবি, তবে এটা পারফেক্ট না। সে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি। নিও ক্লাসিক্যালের যদি বলা হয় কোন যুগের, তাহলে রেস্টোরেশন পিরিয়ডের কবি। তাহলে জন মিল্টন দেখেন, কেউ যদি বলে রেনেসান্স এটাও হয়, কেউ যদি বলে পিউরিটান এটাও হয়, কেউ যদি বলে নিও ক্লাসিক্যাল এটাও হয়, কেউ যদি বলে রেস্টোরেশন এটাও হয়। রেনেসান্স বলা যায় খুবই রেয়ার। রেনেসান্সের কোন পার্ট? পিউরিটান। এই দুটোই নর্মালি বলা যায়, তবে ঠিক না। অবশ্যই বলা হয় নিও ক্লাসিক্যাল। আর নিও ক্লাসিক্যালের যুগটা 1660 থেকে 1798। নিও ক্লাসিক্যালের কবি জন মিল্টন। নিও ক্লাসিক্যালের 3টা পার্ট আছে, রেস্টোরেশন, আগস্টান, সেন্সিবিলিটির। এই রেস্টোরেশন পিরিয়ডের কবি হচ্ছে জন মিল্টন। তার মানে এই দুটোই পারফেক্ট এবং সার্বজন স্বীকৃতি। সে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি জন মিল্টন। নিও ক্লাসিক্যালের কোন যুগের? রেস্টোরেশন পিরিয়ডের কবি। আর রেস্টোরেশন পিরিয়ডটা 1660 থেকে 1700 সাল, মাত্র 40 বছর। আরও অনেক ব্যক্তি আছে, অনেক টাইটেল বলা যায় জন মিল্টনকে, তার মধ্যে ছোট্ট করে যার নাম ইপিক পয়েট এবং ব্লাইন্ড পয়েট। তবে ইপিক পয়েটটা ইম্পর্টেন্ট। আমরা জানি হোমার জন্মগতভাবেই অন্ধ ছিল, কিন্তু জন মিল্টন জীবনের মাঝপথে এসে অন্ধ হয়ে গেছিল। এখন যদি বলা হয় ব্লাইন্ড পয়েট কে, অবশ্যই ব্লাইন্ড পয়েট মিল্টন। হোমার ব্লাইন্ড পয়েট না, হতে পারে অন্ধ, কিন্তু সে একজন গ্রিক রাইটার। তাহলে আমরা এখান থেকে যতটুকু জানলাম জেনে নেই। ইপিকের সংজ্ঞাটা জানলাম, এ লং ন্যারেটিভ পোয়েম। ইপিক পয়েট জানলাম জন মিল্টন। ইপিক জানলাম দুই প্রকার। এই দুই প্রকারের দুইটা, প্রাইমারি ইপিক, সেকেন্ডারি ইপিক। প্রাইমারি ইপিক লিখেছে হোমার, ইলিয়াড, ওডিসি। হোমার একজন গ্রিক রাইটার। সেকেন্ডারি ইপিক জন মিল্টন।
প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন। প্যারাডাইস লস্ট পাবলিশড হয়েছে, এই সালটা অবশ্যই ইম্পর্টেন্ট, 1667। প্যারাডাইস রিগেন পাবলিশড হয়েছে 1671। প্রাইমারি ইপিক তাকেই বলা হয় যে প্রথমে থিঙ্কিং করা হয়, তার অনেক বছর পরে লেখা হয়, সেটা প্রাইমারি। সেকেন্ডারি ইপিক তাকেই বলা হয় যে ইপিক প্রথমে থিঙ্কিং করা হয়, কল্পনা করা হয়, ইনস্ট্যান্টলি থিঙ্কিং কল্পনা করার সাথে সাথে যা লেখা হয় তাকে বলা হয় সেকেন্ডারি ইপিক। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার, গুড। এবার আমরা নেক্সট স্টেপে চলে যাই। তাহলে আমরা এখান থেকে দেখেন খুব সহজেই 5টা ইনফরমেশন জেনে নিলাম। একটা হচ্ছে ইপিকের সংজ্ঞা, ইপিক পয়েট, ইপিক 2 প্রকার, আর 2 প্রকারের 2টি করে করে এক্সাম্পল। এখানে ইপিক অর্থ হচ্ছে মহাকাব্য, আমরা জানি ইপিক অর্থ মহাকাব্য। যদি বলা হয় বাংলায় মহাকাব্যের কবিকে, মহাকাব্যের কবি যদি বলা হয় বাংলার মহাকাব্যের কবিকে, তাহলে অবশ্যই আমরা বলবো হেমচন্দ্র। কিন্তু যদি বলা হয় মহাকাব্যের জনককে, মহাকাব্যের জনককে, তখন আমরা বলবো মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত। আর বাংলা সাহিত্যের প্রথম এপিক, বাংলা সাহিত্যের প্রথম এপিক, বাংলা সাহিত্যের ফার্স্ট মানে প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ। তাহলে দেখেন আমরা জানলাম ইংলিশের মহাকাব্য মানে ইপিকের জনক হচ্ছে জন মিল্টন। ইপিকের জনক হচ্ছে জন মিল্টন। বাংলা ইপিকের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তাকে আরো অনেক কিছুই বলা যায়, তবে মহাকাব্যের কবি হচ্ছে হেমচন্দ্র। মহাকাব্যের জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আর বাংলায় প্রথম মহাকাব্য হচ্ছে মেঘনাদ বধ। আর ইংলিশে প্রথম মহাকাব্য হচ্ছে আমরা জানলাম সেটা হচ্ছে বেউফ। ইংলিশে প্রথম মহাকাব্য হচ্ছে বেউফ। আমরা এবার বেসিক ইনফরমেশন থেকে একটু ডিপলি চলে যাই। ইপিক, এই ইপিকগুলি থেকে অবশ্যই আপনারা কোশ্চেন কমন পাবেন। ইপিকস আমরা প্রথমে লিখি বেউফ, BEOWULF। দেখেন বেউফ এটা একটা মহাকাব্য। কে লিখেছে? আননোন বা অ্যানোনিমাস রাইটার। কে লিখেছে জানা যায়নি, এটা কিন্তু আমরা জানি অ্যানোনিমাস, একজন অজ্ঞাতনামা ব্যক্তি। BEOWULF। এরপর ছোট্ট করে আমরা দেখেন ইলিয়াড অথবা ওডিসি, এটা বিখ্যাত একজন ব্যক্তি লিখলো হোমার। এরপর আমরা ছোট্ট করে এখানে সংক্ষেপে লিখি প্যারাডাইস লস্ট প্লাস প্যারাডাইস রিগাইন। এটা লিখলো বিখ্যাত একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে জন মিল্টন। সংক্ষেপে লিখলাম PL, প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগাইন। এরপর দেখেন 40তম বিশেষ পরীক্ষায় একটা কোশ্চেন আসছে, দি রেপ অফ দি লক। এটা ইপিকও হয়, মক ইপিকও হয়। আমরা প্রথমে জানি, এরপর ডিপলি জানবো, যেহেতু আজকের টপিকটাই হচ্ছে ইপিক, এজন্য রেপ অফ দি লক লিখেছে আলেকজান্ডার পপ, ELEXENDER পপ, POP, আলেকজান্ডার পপ খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তি। এবং অ্যানাদার থিং ইজ দ্যাট বলা হচ্ছে দি ফেরি কুইন, FAERI, ফেরি স্পেলিং দেখেন কিভাবে লিখেছে, ফেরি কুইন QUEENE লিখেছে। যখন কোনো রাইটার কিছু লেখে তখন সেটা ভুল হলেও সেটা রাইট, সেটা রিকভার করার ক্ষমতা আমার আপনার নেই। ফেরি অর্থ পরী, কুইন অর্থ রানী, পরীদের দেশে রানীদের দিনের কথা বলা হচ্ছে। এটা লিখেছে এডমান্ড স্পেন্সার, যাকে আপনারা পয়েট অফ পয়েটস, কবিদের কবি বলেন। এডমান্ড স্পেন্সার, যাকে আপনারা পয়েট অফ পয়েটস, কবিদের কবি বলেন। বাংলায় কবিদের কবি নির্মলেন্দ্র গুণ, আর ইংরেজি সাহিত্যে কবিদের কবি এডমান্ড স্পেন্সার। এরপর বিখ্যাত আর একটা কবিতা দেখেন, দ্যাট মিনস বলা হচ্ছে ডন জুয়ান। এটা একটা বিখ্যাত ইপিক,
এবং এটা লিখেছে লর্ড বায়রন, লর্ড বায়রন, BYRON। লর্ড বায়রনকে বলা হয় রিবেল পয়েট, বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলামের সাথে একে তুলনা করা হয়। And another thing is that the ring and books, the ring and book, এটা লিখেছে সবচেয়ে ভিক্টোরিয়ান পিরিয়ডের ইম্পর্টেন্ট একজন ব্যক্তি রবার্ট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং থেকে অনেকবার বিসিএস এ কোশ্চেন এসেছে। রবার্ট ব্রাউনিং, দেখেন আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ ইপিক পেলাম। এই সকল বিখ্যাত বিখ্যাত ইপিক বিখ্যাত ব্যক্তি লিখেছিল। আরও আছে কিন্তু নো নিড, সেগুলি দরকার নেই, অপ্রাসঙ্গিক হয়ে যাবে, আর বোর্ডে জায়গাও নেই। হ্যাঁ, খুব প্রয়োজন হলে মুছে দিয়ে আবার লিখবো নতুন কিছু। বিখ্যাত আমরা ইপিকের সংজ্ঞাটা জানলাম, ইপিক পয়েন্ট জানলাম, ইপিক দুই প্রকার জানলাম, দুই প্রকারের দুটি করে করে এক্সাম্পল দিলাম, আর বাংলার সাথে একটু কম্পেয়ার করলাম যাতে আমাদের মনে থাকে। আমরা বিখ্যাত গুরুত্বপূর্ণ ইপিকগুলি জানছি। এই ইপিকগুলি হচ্ছে বেউফ, ইলিয়ড, ওডিসি, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন, রেপ অফ দি লক, ফেরি কুইন, ডন জন, দি রিং অ্যান্ড বুকস। এ হচ্ছে ইংরেজ সাহিত্যের গুরুত্বপূর্ণ ইপিক। যে যে যুগেরই কবি সাহিত্যিক হোক না কেন, এরা বিখ্যাত ইপিকগুলি লিখেছে। প্রথম বললাম বেউফ, এটা আননোন বা অ্যানোনিমাস রাইটার। এরপর ইলিয়ড এবং ওডিসি, ওডিসি স্পেলিং আরও ভাবে লেখা যায়, লিখেছে হোমার। এরপর সংক্ষেপে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগাইন, জন মিল্টন। এরপর রেপ অফ দি লক, এটা ইপিকও হয় মক ইপিকও হয়, আমরা ডিপলি জানবো। সিম্পলি জেনে নিলাম এগুলি ইপিক, এগুলি রাইটার। আলেকজান্ডার পপ। ফেরি কুইন, এটা লিখেছে এডমন্ড বা এডমন্ড স্পেন্সার। ডন জোয়ান, এটা লিখেছে লর্ড বাইরন। এবং দি রিং অ্যান্ড বুকস, এটা লিখেছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং একজন ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি, ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। 37তম বিসিএস পরীক্ষায় এসেছিল রবার্ট ব্রাউনিং ইজ এ ড্যাশ পিরিয়ড পয়েট। রবার্ট ব্রাউনিং কোন যুগের কবি? অবশ্যই রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি। আর ভিক্টোরিয়ান পিরিয়ড মানে 1832 থেকে 1901 সাল। 37তম বিসিএস একটা কোশ্চেন আসছে, ভিক্টোরিয়ান পিরিয়ড ইজ এ ড্যাশ সেঞ্চুরি, 19th সেঞ্চুরি। মনে রাখবেন রোমান্টিক হচ্ছে আর্লি 19, ভিক্টোরিয়ান 90, মডার্ন 20, পোস্ট মডার্ন 21st সেঞ্চুরি, যেটা স্টিল নাও চলছে, ঘটছে, হচ্ছে। এই বিখ্যাত ইপিকগুলি থেকে এবার আমরা একটু ডিপলি জানার চেষ্টা করি। আই থিঙ্ক বোঝা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। হ্যাঁ, প্রথমে আমরা বেউফ থেকে যাত্রা শুরু করি। বেউফ থেকে যাত্রা শুরু করি, এই হচ্ছে বিখ্যাত ইংরেজ সাহিত্যের ইপিক। এখান থেকে আপনারা অবশ্যই একটা কোশ্চেন বিসিএস এর জন্য কমন পাবেন ইনশাল্লাহ। এবার দেখেন প্রথমে এখানে বলা হচ্ছে, এটা হচ্ছে বেউফ, এটাকে বলা হয় ফার্স্ট ইপিক পয়েম, ফার্স্ট ইপিক পয়েম, ফার্স্ট ইপিক পয়েম। এটাকে বলা হয় ফার্স্ট ইপিক পয়েম, ইংরেজ সাহিত্যের প্রথম মহাকাব্য কবিতা। আর এটা কে লিখেছে জানা যায়নি, এটা বলেছে আননোন বা অ্যানোনিমাস রাইটার। তাহলে এটা কিন্তু প্রাইমারি ইপিকও না, সেকেন্ডারি ইপিকও না। আমরা যতগুলি ইপিক জানলাম, এই সকল ইপিকের মধ্যে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন সেকেন্ডারি, ইলিয়ড এবং ওডিসি প্রাইমারি। বাকিগুলি প্রাইমারি না, সেকেন্ডারি না, তারা স্বয়ংসম্পূর্ণ। তার মানে ইংরেজ সাহিত্যের প্রথম ইপিক হচ্ছে বেউফ। আরও অনেক ইনফরমেশন জানা যায়। ফার্স্ট ইপিক পয়েম, ফার্স্ট লিটারি পিস, ইট হ্যাজ 2 parts, 3000 লাইন্স, আননোন বা অ্যানোনিমাস রাইটার। দরকার নেই, বেউফ দুইটা সিলেবাসে বিভক্ত, দুইটা ইনফরমেশন জানেন। এটা আননোন বা অ্যানোনিমাস রাইটার লিখেছে, আর এটা ইংরেজ সাহিত্যের প্রথম মহাকাব্য কবিতা। এখন যদি বলেন আমি আরও কিছু জানতে চাই, তার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। কেউ বলে 3000 লাইন আছে, কেউ বলে 3200 লাইন আছে, কেউ বলে 3183 লাইন আছে, কেউ বলে 3182। এর মধ্যে দেখেন 3182 লাইনটা অনেক বইতে আছে, যেমন শামীম ভাইয়ের বইতে আছে এ গেটওয়ে টু ইংলিশ লিটারেচার, এই বইটাতে এই লাইনটা আছে। অথবা শরীফ ভাইয়ের বই এ হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচারের 17 নম্বর পেজে এই লাইনটা আছে, কিন্তু তেমন একটা প্রয়োজন নাই। এই লাইনটা দু একটা বইতে পাবেন, যারা ইংলিশের স্টুডেন্ট তাদের জন্য বলছি। হিস্ট্রি অফ দি ইংলিশ লিটারেচারের 105 নম্বর পেজের বাম পাশের 3য় নম্বর লাইনে এই লাইনটা আছে, কিন্তু এটাও তেমন একটা ইম্পর্টেন্ট না। 3200 লাইনটা অধিকাংশ ক্যান্ডিডেটের কাছে পাবেন জর্জ MP3-র 2 নম্বর পেজের ডান পাশের মাঝখানে, কিন্তু এটা কখনো কখনো বলা যায়। সবচেয়ে পারফেক্ট হচ্ছে 3000 লাইন। কেন? সবগুলি রাইট, তারপরে 3000 হচ্ছে এই কারণে পরীক্ষায় কোশ্চেনটা সাধারণত এরকম করে হয়,
হাউ মেনি লাইন্স আর দেয়ার ইনক্লুডিং বেউপ, বেউপে কতগুলি লাইন আছে? 3000, 4000, 5000, 6000। তাহলে দেখেন তো 3000 দেব নাকি অন্য কিছু দেব? অবশ্যই 3000। এই জন্য এগুলিও হয়, তবে পারফেক্ট হচ্ছে প্রথম দুইটা। 3000 না থাকলে 3200 সাধারণত হয়। তার চেয়েও বড় কথা, এই কোশ্চেনটা কখনো এভাবে হয় না 3200, 2300, 1300, 3400 এরকম হয় না। আসবে 3000, 4000, 5000, 6000। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা রাইট মনে করতে পারি। এটা না থাকলে কখনো কখনো এটা, তবে জেনে রাখা ভালো। কেন? জানার পরিধি বেশি করলে সেটা কমানো যায়, জানেনই কম তখন আর বাড়ানো যায় না, তখন 15টা কোশ্চেনই মনে হবে উইলিয়াম শেক্সপিয়ার। এজন্য জেনে নিলাম। এখান থেকে এতটুকু জানি এনাফ। আর এই বেউপের গল্পটা হচ্ছে এরকম যে রাজা রদগার থাকে, রাজা রদগার একটা প্রাসাদ নির্মাণ করে, হ্যারোইড প্রাসাদ নির্মাণ করার ক্ষেত্রে সাধারণ মানুষগুলি কাজ করে। গ্যান্ডেল রাক্ষসী মহিলা এসে সাধারণ মানুষগুলিকে মেরে ফেলে, ধরে ফেলে, খেয়ে খেয়ে নিয়ে যায়। তখন রাজা রদগার বেউপকে এখানে তরবারি দিয়ে পাঠা দেয়, নিযুক্ত করে। গ্যান্ডেল যখন সাধারণ মানুষগুলিকে ধরতে, খেতে এসে মারতে, তখন বেউপ তার তরবারিতে তাকে আঘাত করে। এই আঘাতের পরে তার মা আসে, গ্যান্ডেলস মাদার আসে এখানে প্রতিশোধ নেওয়ার জন্য। বেউপ তাকেও আঘাত করে। এর দীর্ঘদিন পর 50 বছর পর এখানে ড্রাগন আসে। ড্রাগন এসে যখন পাতালপুরীর ইংল্যান্ডের কে অত্যাচার শুরু করে, তখন বেউপ তাদেরকে লড়াই করে, তাদের সাথে যুদ্ধ করে বাঁচায় সাধারণ মানুষগুলিকে। এবং ড্রাগন তার আগুন দ্বারা বেউপকে আক্রান্ত করে, বেউপ মৃত্যুবরণ করে। বেউপ তার ছুরি দ্বারা ড্রাগনকে আঘাত করে, ড্রাগনও মৃত্যুবরণ করে। পরে সাধারণ মানুষ কাজ করে, রাজার প্রাসাদ নির্মাণ করা হয় যায়। এজন্য বলা হচ্ছে বেউপ হ্যাজ টু পার্টস। One part deals with Gandel and Gandel's mother, another part Beowulf fight with dragon. এই দুটো পয়েন্ট অফ ভিউ থেকে তৈরি করা হয়। এজন্য আরো কোশ্চেন আসতে পারে যে হাউ মেনি পার্টস আর দেয়ার ইনক্লুডিং দ্য বেউপ, বেউপে কয়টা পার্ট আছে? 2, 3, 4, 5, দুটো পার্ট। একটা হচ্ছে গ্যান্ডেলস, বেউপ ডিলস গ্যান্ডেলস and Gandel's mother, another বেউপ টু ফাইট উইথ ড্রাগন। এগুলো দুটো পার্ট। কিন্তু দুটো পার্টের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা কে লিখেছে, এবং এটা ইংরেজি সাহিত্যের প্রথম এপিক, ফার্স্ট এপিক পোয়েম, ফার্স্ট লিটোপিস। ইট হ্যাজ 2 parts, 3000 লাইন্স, আননোন বাই অ্যানোনিমাস রাইটার। এবং এটা কে লিখেছে জানা যায়নি, পাবলিশড হয়েছে কখন আরও জানা যায়নি। তবে কখনো কখনো কেউ কেউ বলেছে 660 খ্রিস্টপূর্বে এটা পাবলিশ করা হয়েছে, কিন্তু নো নিড। শুধু এতটুকু জানেন বেউপটা আননোন বাই অ্যানোনিমাস রাইটারে লেখা, এবং এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের ফার্স্ট এপিক পোয়েম। দ্যাটস এনাফ। আর যা জানবেন অপ্রাসঙ্গিক। তবে অন্যান্য এপিক থেকে ডিপলি জানা যায়, বেউপ থেকে এতটুকু জানলেই চলবে। হ্যাঁ, আরো অনেক কিছু জানা যায় এই বেউপ থেকে, কিন্তু নো নিড। এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটা বেউপে চলে আসি, সেটা হচ্ছে ইলিয়াড এবং ওডিসি। দেখেন, ইলিয়াড এবং ওডিসি বিখ্যাত দুটি এপিক, আর এই দুটি এপিককে আমরা বললাম যে প্রাইমারি এপিক। আর এই দুটি এপিকে মূলত লিখেছে হোমার। হোমার হচ্ছে একজন গ্রিক রাইটার। আর এই গ্রিক রাইটার থেকে অল্প কিছু আপনারা পড়বেন, প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল। এই তিনজন ব্যক্তির জাস্ট কয়েকটা কোটেশন পড়বেন, দ্যাটস এনাফ। প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল। এই যে নো দাই সেলফ, এই কথাগুলি বলেছে হচ্ছে সক্রেটিস, অথবা প্লেটোর বিখ্যাত গ্রন্থ আছে দি রিপাবলিক্স। তাহলে এই প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল এবং বলা হচ্ছে হোমার, এই 4জন গ্রিক রাইটার। এই 4জনের মধ্যে থেকে এই 3জনের একটা দুইটা কোটেশন কখনো কখনো আসে। বাকি হোমার হচ্ছে গ্রিক রাইটার, তার এই দুটো গ্রন্থ আসে। এই দুটো গ্রন্থই বলা হচ্ছে প্রাইমারি এপিক। এবং হোমার এই দুটোর মধ্যে 28,000 লাইন ছিল, যেটা মানুষকে অবিস্মরণীয় করে দিয়েছিল। এবং এই দুটো গ্রন্থ হোমার লিখেছে কিনা এজন্য মানুষের সাথে কনফিউশন ছিল। ওই সময় বিখ্যাত সাহিত্যিকরা, মনীষিকরা বিশ্বাসই করতে পারতো না। এরপর যখন গবেষণা করে জানা গেছে যে আসলে হোমারই লিখেছে অন্ধ অবস্থায়, সেই পয়েন্ট অফ ভিউ থেকে হোমারকে ইলিয়াড এবং ওডিসি লেখার অথর হিসেবে কাউন্ট করা হয়েছে, এবং এটাকে প্রাইমারি এপিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেখানে গ্রিক মিথোলজির কিছু কথা উল্লেখ আছে, প্রমিথিউস, এসকাইলাস, অথবা বলা হচ্ছে আফ্রোদিতে। হ্যাঁ, মিথোলজির কথা উল্লেখ আছে, নো নিড। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট, জন মিল্টন একটা গ্রন্থ, প্যারাডাইস লস্ট, PARADISE লস্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যারাডাইস লস্ট পাবলিশড 1667,
আর প্যারাডাইস লস্টে পার্ট, এখানে প্যারাডাইস লস্টের কয়টা পার্টস আছে? 10টা খণ্ডে বিভক্ত করা হয়েছে, 10টা খণ্ডে বিভক্ত করা হয়েছে প্যারাডাইস লস্টকে। এই টাইটেলটা ইম্পর্টেন্ট। দেখেন প্যারাডাইস লস্ট এটা হচ্ছে একটা ইপিক, এবং কোন ধরনের ইপিক? সেকেন্ডারি ইপিক। জন মিল্টন বিখ্যাত একজন ব্যক্তি, তার বিখ্যাত একটা গ্রন্থ প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট এটা একটা ইপিক হতে পারে, সেকেন্ডারি ইপিক হতে পারে, একই জিনিস। এটা পাবলিশড হয়েছে 1667। প্যারাডাইস লস্ট বিখ্যাত 10টা খণ্ডে বিভক্ত করা হয়েছে। প্যারাডাইস লস্টের যে মেজর ক্যারেক্টারগুলি, এটা আপনারা জানেন ক্যারেক্টারগুলি, একটা হচ্ছে আদম, একটা হচ্ছে ইব, একটা হচ্ছে শয়তান বা শতান। এই তিনটে বিখ্যাত ক্যারেক্টার হচ্ছে প্যারাডাইস লস্টে বলা হয়েছে। এ থাকায়ও প্যারাডাইস লস্টের দুটো গুরুত্বপূর্ণ কোটেশন লুকিয়ে আছে। একটা কোটেশন বলা আছে টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, ওয়ে অফ গড টু ম্যান, টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান। এটা প্যারাডাইস লস্টের মূল থিমও হতে পারে, আবার প্যারাডাইস লস্টের একটা বিখ্যাত কোটেশন হতে পারে। টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যেটা সমগ্র মানুষের জন্য ঈশ্বরের কাছে কল্যাণকর হবে। মানে মানুষ সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবে। আর একটা কথা বলেছে, ইট ইজ বেটার টু রেইন in hell than to serve in heaven। দুটাই পেলাম প্যারাডাইস লস্ট থেকে। কি লিখেছি দেখা যাচ্ছে কিনা? ও আচ্ছা, জাস্ট মিনিট। হ্যাঁ, দেখা যাচ্ছে না, যদিও দেখা যাচ্ছে না, তারপরে উপরে লিখে দিচ্ছি কি লিখেছি আমি। হ্যাঁ, মূলত জন মিল্টনের বিখ্যাত দুটো কোটেশন আমরা লিখেছি। সেই কোটেশন দুটো হচ্ছে এরকম, নিচেরটা আমরা আগে লিখি, ইট ইজ বেটার টু রেইন ইন হেল, ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন, it is better to reign in hell than to serve in heaven। আই থিঙ্ক উপরেরটা দেখা যাচ্ছে, টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান। এখানে যতটুকু লিখলাম এবার একটু বোঝার চেষ্টা করি। আমরা মূলত আজকে আলোচনা করছি ইপিক। এই ইপিকগুলির মধ্যে থেকে জন মিল্টনের দুটো ইপিক পড়লাম, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগাইন। জন মিল্টন একজন বিখ্যাত ব্যক্তি, তার একটা বিখ্যাত ইপিক হচ্ছে প্যারাডাইস লস্ট। প্যারাডাইস লস্ট এটা ইপিকও হতে পারে, সেকেন্ডারি ইপিকও হতে পারে। প্যারাডাইস লস্ট পাবলিশড হয় 1667। প্যারাডাইস লস্টে পার্ট খণ্ড আছে 10টা। প্যারাডাইস লস্টের বিখ্যাত কয়েকটা ক্যারেক্টার হচ্ছে আদম, ইব এবং শয়তান বা শাতান। প্যারাডাইস লস্টের দুটো উল্লেখযোগ্য কোটেশন, একটা হচ্ছে টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যেটা সমগ্র মানুষের জন্য ঈশ্বরের কাছে কল্যাণ করা হয়। এটা প্যারাডাইস লস্টের বিখ্যাত একটা কোটেশনও হয়, অথবা এটা একটা বিখ্যাত কি হয়, প্যারাডাইস লস্টের বিখ্যাত কোটেশনও হয়, মূল থিমও হয়। আরেকটা কোটেশন, ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন, স্বর্গে দাসত্ব করার চেয়ে নরকে রাজা হওয়া ভালো। এটা কে বলেছে? জন মিল্টন। কোথায় বলেছে? প্যারাডাইস লস্টে। প্যারাডাইস লস্টে আবার কে বলেছে? শয়তান বলছে, ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন। এরপরে জন মিল্টনের আরেকটা গ্রন্থ আসি, সেই গ্রন্থটার নাম বলা হচ্ছে প্যারাডাইস রিগাইন। প্যারাডাইস রিগাইন, স্বর্গচ্যুত। আমরা কাহিনী সবাই জানি, এজন্য আর বললাম না। প্যারাডাইস রিগাইন, আরেকটা হচ্ছে প্যারাডাইস DISA রিগাইন, REGAINED। প্যারাডাইস রিগাইন এটাও আমরা জানি অবশ্যই ইপিক, এবং এটাও সেকেন্ডারি ইপিক, কিন্তু এটা পাবলিশড হয় 1671। এখানে প্যারাডাইস রিগাইনে খণ্ড আছে মাত্র 4টি। প্যারাডাইস রিগাইনে খণ্ড আছে মাত্র 4টি। তবে প্যারাডাইস লস্টের অনুকরণেই এটা মূলত লেখা হয়েছিল। তাহলে এখানে ছোট্ট করে আমরা একটু জেনে নেই প্যারাডাইস রিগাইনের দুটো গুরুত্বপূর্ণ কোটেশন। প্যারাডাইস রিগাইনের দুটো গুরুত্বপূর্ণ কোটেশন, একটা কোটেশন হচ্ছে কিউ, আপনারা বুঝে নেন, কোশ্চেন না কোটেশন। একটা কোটেশন হচ্ছে
CHIL, childhood shows the man as morning shows the day. Childhood shows the morning as morning shows the day. সকালবেলায় বোঝা যায় দিনের প্রতিচ্ছবি এবং ছোটবেলায় বোঝা যায় মহৎ মানুষের প্রতিচ্ছবি। মানুষ সকালবেলা সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে, আর ছোটবেলায় মানুষ দেখলেই বোঝা যাবে কেমন হবে। এটা বলেছে কে? জন মিল্টন। কোথায়? প্যারাডাইস রেগাইন থেকে। আরেকটা গুরুত্বপূর্ণ কোটেশন বলেছিল, ডেথ ইজ দি golden key. Death is the golden key that opens the place of eternity. দেখেন, আমরা জানলাম জন মিল্টনের বিখ্যাত আরেকটা ইপিক, সেকেন্ডারি ইপিক এবং ইপিক, সেটা হচ্ছে রেপ অফ দি লক, বলা হচ্ছে প্যারাডাইস রেগাইন। প্যারাডাইস রেগাইন অবশ্যই ইপিক, সেকেন্ডারি ইপিক, পাবলিশড হয় 1671। এখানে খণ্ড আছে 4টি। কোশ্চেন হতে পারে, হাউ মেনি পার্টস আর দেয়ার ইনক্লুডিং দ্য প্যারাডাইস রেগাইন? দেখবেন অনেকেই জানে না। 3, 4, 5, 6 4টে খণ্ড। এবং প্যারাডাইস লস্টের বিখ্যাত দুটো কোটেশন জন মিল্টন প্যারাডাইস লস্টে বলেছিল, প্যারাডাইস রেগাইনেও বলেছিলাম। কোটেশন দুটো পয়েন্ট অফ ভিত্তিক হয়, কে বলেছে, কোত্থেকে বলেছে। তাহলে কে বলেছে? জন মিল্টন। কোত্থেকে? প্যারাডাইস রেগাইন থেকে। চাইল্ডহুড শো দি ম্যান অ্যাজ মর্নিং শো দি ডে, ডেথ ইজ দি গোল্ডেন কি দ্যাট ওপেন্স দি প্লেস অফ ইটার্নিটি। মৃত্যুর মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে। এই হচ্ছে বিখ্যাত প্যারাডাইস রেগাইনের দুটো কোটেশন। প্যারাডাইস রেগাইন কি, কখন পাবলিশড হয়, কয় খণ্ড এবং কে লিখেছে ইত্যাদি জেনে নিলাম। এবার আমরা আসি আরেকটা গ্রন্থ, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা গ্রন্থ, রেপ অফ দি লক, যা বিখ্যাত আলেকজান্ডার পপের লেখা এবং এটা 40তম বিশেষ পরীক্ষা আপনারা জানেন যে এসেছিল এবং বিভিন্ন জায়গায় এই কোশ্চেনটা এসেছিল, রেপ অফ দি লক। ALEXANDR, আলেকজান্ডার পপ, এবং হি ওয়াজ বর্ন ইন 1688 থেকে আমরা জানি 1744। হ্যাঁ, 1744 একটু ইম্পর্টেন্ট, এই জন্য লিখলাম। আলেকজান্ডার পপকের বিখ্যাত একটা গ্রন্থ হচ্ছে রেপ অফ দি লক। এটা বিখ্যাত একটা ইপিক। আমরা জানি, ছোট্ট করে এটাকে দেখেন, ইপিক বলা যায়। তবে 40তম বিসিএসে এটা থেকে কোশ্চেন এসেছিল। কি কোশ্চেন? এটাকে ইপিক নাকি মক ইপিক? মক ইপিক। তার মানে এটা কিন্তু নর্মালি ইপিক, এটা নর্মালি অবশ্যই ইপিক, কিন্তু ইপিকের পরে যদি মক ইপিক থাকে, অথবা আরেকটা শব্দ দেই, মক হিরোইক ইপিক পয়েম বলা যায়। দুটো মূলত একই, অবশ্যই এটা বেশি রাইট। মক ইপিক এখন কেন জানবো। আলেকজান্ডার পপ ওয়াজ বর্ন 1688 থেকে 1744। সে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি। নিও ক্লাসিক্যালের কোন যুগের? আগস্টান পিরিয়ডের কবি। আলেকজান্ডার পপের বিখ্যাত একটা কবিতা রেপ অফ দি লক, এটা ইপিকও হয়, মক ইপিকও হয়, মক হিরোইক ইপিক পয়েমও হয়। এর মধ্যে থেকে ইপিক এবং মক ইপিক দুটোই 40তম বিশেষ আসছিল। অধিকাংশ ক্যান্ডিডেট দিয়েছিল ইপিক। হ্যাঁ, রাইট, ইপিক। কিন্তু ইপিকের পাশে মক ইপিক বা মক হিরোইক দিলে তখন সেটাকে বেশি কাউন্ট করা হয়। এখন কেন কাউন্ট করা হয় সেটা জানবো একটু পর। রেপ অফ দি লক পাবলিশড হয়েছিল 1712 সাল এবং এখানে হিরো, নায়ক আমরা জানি ব্যারন, এবং হিরোইন হচ্ছে বেলিন্ডা। কিছু ক্যারেক্টার ইম্পর্টেন্ট, বেলিন্ডা। এবং এখানে লাইন আছে, হাউ মেনি লাইনস আর দেয়ার ইনক্লুডিং দ্য রেপ অফ দি লক? 794টি। এখানে হলো মূল থিম। এখানে যতটুকু জানলাম দ্যাটস এনাফ। এখন একটু জেনে নেই। এর মূল থিমটা হচ্ছে টু ভেন্ডিকেট দি ওয়ে অফ গড টু ম্যান, জাস্টিফাই না, টু ভেন্ডিকেট দি ওয়ে অফ গড টু ম্যান। এমন একটা পাঠ সমর্থন করো যেটা ব্যারন বেলিন্ডার চুল কেটে দিতে এরিয়েল তাকে প্রেতাত্মা হয়ে সাহায্য করে। রেপ অফ দি লক লিখেছে কে? আলেকজান্ডার পপ।
রেপ অফ দি লক কোন ধরনের গ্রন্থ? ইপিক হয়, মক ইপিক হয়, মক হিরোইক হয়। রেপ অফ দি লকের নায়ককে ব্যারন, নায়িকাকে বেলিন্ডা। পাবলিশড হয়েছে কখন? 1712 সাল। এবং কতগুলি লাইন আছে? 794টি। এটাই মূলত বেশি ইম্পর্টেন্ট। এবার যদি গল্পটা করি তাহলে এরকম দেখেন, আমরা জানি সবাই নায়িকা বেলিন্ডার দীর্ঘ মোহনের চুলের দুইটা বেনি ছিল, যেখানে পৃথিবীর সকল সৌন্দর্য লুকিয়ে থাকতো। এই বেলিন্ডাকে সবসময় দেখাশোনা করতো অ্যারিয়েল, এবং যখন এই তার সাধারণ মানুষ তার চুল দেখে তার পেয়ে পড়ে যাইত বেলিন্ডার, তখন নায়ক ব্যারন সাধারণ মানুষের উপর ক্ষিপ্ত হইতো, কিন্তু কিছু বলতে পারতো না। তখন এই বেলিন্ডার সাথে যে থাকতো অ্যারিয়েল, অ্যারিয়েলকে অনেক কিছু প্রলোভন দিয়ে বুঝে শুনে ব্যারন কোনো এক অনুষ্ঠানে বেলিন্ডার চুলের সৌন্দর্য যখন কেটে যায় তখন তার চেহারা নষ্ট হয়ে যায়। এরপর সাধারণ মানুষ আর বেলিন্ডাকে পছন্দ করে না। তখন ব্যারন বলে, এখন আর তোমাকে পছন্দ করার মতো কেউ নেই আমি ছাড়া। এই আমিটাই হচ্ছে মক ইপিক, মানে উপহাস করেছিল, তামাশা করেছিল, ফান করেছিল, দুষ্টুমি করেছিল, কি করেছিল। এই জন্য রেপ অফ দি লক ইপিক অবশ্যই রাইট, কিন্তু ইপিক না থাকলে বা ইপিক থাকলেও আমরা মক ইপিকটা বা মক হিরোইকটা সর্বসময় দিতে পারি। কারণ আলেকজান্ডার পপকে বলা হয় মক ইপিক পয়েট, মক হিরোইক পয়েট, বাংলায় উপহাসমূলক বীরত্বের কবি। উপহাসমূলক, তাহলে উপহাসটা কি? ইপিক উপহাস নাকি মক ইপিক উপহাস? অবশ্যই মক ইপিক বা মক হিরোইক ইপিক রাইট। এজন্য তার মূল থিম হলো টু ভেন্ডিকেট দি ওয়েব গট টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যেটা ব্যারন বেলিন্ডার চুল কেটে দিতে অ্যারিয়েল ঈশ্বর প্রেতাত্মা হয়ে তাকে সাহায্য করে। এটা হচ্ছে মূল থিম। তবে দেখেন, রেপ অফ দি লকের পরিবর্তে যদি এখানে রেপ অফ দি বাংলাদেশ হয় তখন অ্যান্থনি মাসকারেন হ্যাজ। রেপ অফ দি লক আলেকজান্ডার পপ, রেপ অফ দি বাংলাদেশ অ্যান্থনি মাসকারেন হ্যাজ, পাকিস্তানি রাইটার, এটা প্রোজ। যদি রেপ অপন রেপ হয় তাহলে হেনরি ফিল্ডিং এর প্লে বা ড্রামা। যদি রেপ অফ দি লুক্রেট হয় তাহলে শেক্সপিয়ারের কবিতা। কিন্তু নো নিড, বায়ো বোর্ডে দুটো জেনে রাখেন, রেপ অফ দি লক আলেকজান্ডার পপ এবং রেপ অফ দি বাংলাদেশ অ্যান্থনি মাসকারেন হ্যাজ। আই থিঙ্ক রেপ অফ দি লক থেকে এতটুকু ইম্পর্টেন্ট। হ্যাঁ, রেপ অফ দি লকের পরিবর্তে গ্রন্থটা অনেক গ্রন্থ আছে, রেপ দিয়ে অনেক গ্রন্থ আছে, কিন্তু নো নিড, শুধু একটা জেনে নেন, দি রেপ অফ দি বাংলাদেশ। এটা একটা প্রোজ হচ্ছে, খেয়াল করি, প্রোজ অর্থ গদ্য। বাংলা সাহিত্যে গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইংরেজি সাহিত্যে গদ্যের জনক ফ্রান্সিস বেকন, জন ওয়াইক্লিফ। কিন্তু ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ হলে আলফ্রেড দি গ্রেট, মনে রাখবেন। তাহলে ফাদার অফ ইংলিশ প্রোজ দুজন, ফ্রান্সিস বেকন, জন ওয়াইক্লিফ। যে থাকবে সে দুজন থাকলে অবশ্যই দুজনই রাইট। হ্যাঁ, এদেরকে আরো কিছু বলা যায়। এটা লিখেছে অ্যান্থনি মাসকারেন হ্যাজ, MASCERENHAS, অ্যান্থনি মাসকারেন হ্যাজ। অ্যান্থনি মাসকারেন হ্যাজের একটা বিখ্যাত গ্রন্থ, এবং সেই গ্রন্থের নাম হচ্ছে রেপ অফ দি লক, যেটা আপনারা পড়তে পারেন, যুদ্ধ সম্পর্কে অনেক ভালো জানবেন। এই যে দেখেন, এই বইটায় টেবিলের উপর, আমার টেবিলে অসংখ্য বই আছে। হ্যাঁ, তার মধ্যে রেপ অফ দি বাংলাদেশ, এখানে আমরা রেপ অফ দি লক পড়তেছিলাম। রেপ অফ দি লক খুঁজতে গিয়ে যদি কখনো রেপ অফ দি বাংলাদেশ পাই তাহলে সেটা অ্যান্থনি মাসকারেন হ্যাজ। এবং এটা পাকিস্তানি হচ্ছে যুদ্ধের পয়েন্ট অফ ভিউ থেকে পাকিস্তানে একজন রাইটার লিখেছিল, এবং এটা একটা প্রোজ, মানে গদ্য, ন্যারেটিভ আকারে লিখেছিল। তবে রেপ দিয়ে আরো অনেক গ্রন্থ আছে, তো সেগুলি নো নিড, দ্যাটস এনাফ রেপ অফ দি লক। আমরা অন্য আরেকটা ইপিকে চলে যাই, যে ইপিকটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউ। হ্যাঁ, তাহলে কনসেপ্টটা জেনে নেই। অনেকগুলি ইপিকের মধ্যে একটা ইপিক হচ্ছে রেপ অফ দি লক। রেপ অফ দি লক কে লিখেছে? আলেকজান্ডার পপ। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি। নিও ক্লাসিক্যালের 3টে পার্ট, কোন পার্টের? আগস্টান পিরিয়ডের কবি। আগস্টান পিরিয়ড মানে 1700 সাল থেকে 1745 সাল পর্যন্ত। এই আলেকজান্ডার পপ ওয়াজ বর্ন 1688 থেকে 1744। এগুলো একটু ডিপলি। আলেকজান্ডার পপের একটা বিখ্যাত গ্রন্থ রেপ অফ দি লক। এটা রেপ অফ দি লক লিখেছে আলেকজান্ডার পপ, পাবলিশড হয় 1712 সাল, এটা ইম্পর্টেন্ট। এবং নায়ক ব্যারন, নায়িকা বেলিন্ডা, এবং এর বলা হচ্ছে অ্যানাদার থিং ইজ দ্যাট, বাংলা অর্থ বেনি কর্তন করা, চুল কেটে দেওয়া। এবং রেপ অফ দি লক এর মূল সাবজেক্ট টু ভেন্ডিকেট দি ওয়েব গট টু ম্যান, এবং এর মূল লাইন হচ্ছে 794টি। রেপ অফ দি লক খুঁজতে গিয়ে যদি কখনো রেপ অফ দি বাংলাদেশ পাই, এটা একটা প্রোজ, লিখেছে অ্যান্থনি মাসকারেন হ্যাজ। এবং আমরা আরেকটা ইনফরমেশন জেনে নেই,
অক্সফোর্ড ডিকশনারিতে যতগুলি কোটেশন ছিল সবচেয়ে বেশি কোটেশন ছিল উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার পরে দ্বিতীয় কোনো ব্যক্তির কোটেশন থাকলে সেই ব্যক্তির নাম হচ্ছে আলেকজান্ডার পপ। আলেকজান্ডার পপের তার মধ্যে কিছু কোটেশন দেখেন, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্করী, টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ইজ ডিভাইন, ভুল মাত্র স্বাভাবিক ক্ষমা মহৎ, ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেল ফেয়ার টু টেট, বোকারা যেখানে আগে যায় দেবতারা সেখানে ভয় পায়। এই বিখ্যাত কোটেশনগুলি আলেকজান্ডার পপের। কে বলেছে? আলেকজান্ডার পপ। কোত্থেকে বলেছে জানি না। এসে অন ক্রিটিসিজম থেকে বলেছে। কোটেশন সবসময় দুইটা পয়েন্ট, কে বলেছে কোত্থেকে। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, কে বলেছে? আলেকজান্ডার পপ। কোত্থেকে? এসে অন ক্রিটিসিজম থেকে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবার আমরা আরেকটা ইপিক আসি। আর আমাদের 2-3টা ইপিক আছে, আমরা ইপিকগুলি সম্পর্কে জানবো। হ্যাঁ, এখান থেকে অবশ্যই কোশ্চেন কমন পাবেন যে কোনো পরীক্ষায় গেলেই। তাহলে ছোট্ট করে আমরা আরেকটা ইপিক জানি, সেটা হচ্ছে দি ফেরি কুইন, FAERIE কুইন, QUEENE। আগে কুইন লিখতো ই ছাড়া, এখন লেখে, আগে লিখতো এটা আর এখন ই ছাড়া লেখে। ফেরি অর্থ পরি, কুইন অর্থ রানী। এটা বিখ্যাত একটা ইপিক হয়, অথবা এটাকে বলা যায় ইনকমপ্লিট ইপিক। ইনকমপ্লিট ইপিক। তাহলে দেখেন, আমরা জানি যে ইপিক হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি। প্রাইমারি দুইটা, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেন, এই দুটো হচ্ছে সেকেন্ডারি, আর প্রাইমারি হচ্ছে ইলিয়ড ওডিসি। বাকিগুলি কি? বাকিগুলি না। বেউফ ফার্স্ট ইপিক পোয়েম, প্যারাডাইস বলা হচ্ছে রেপ অফ দি লক, এটা ইপিক বা মক ইপিক বা মক হিরোইক পোয়েম। ফেরি কুইন এটা ইনকমপ্লিট ইপিক। ফেরি কুইন ইপিক পোয়েম বা ইনকমপ্লিট ইপিক। অথবা কেউ কেউ এটাও বলা যেতে পারে অ্যালেগরিক্যাল, অ্যালেগরিক্যাল পোয়েম, অ্যালেগরিক্যাল পোয়েম এটাও বলা যেতে পারে। তবে অ্যালেগরিক্যাল মানে হচ্ছে রূপক, রূপক অর্থ ব্যবহার করা হয়। অ্যালেগরিক্যাল যদি ছোট্ট করে বলা হয়, হোয়াট ইজ ট্র্যাজেডি, হোয়াট ইজ কমেডি, হোয়াট ইজ ইপিক, হোয়াট ইজ অ্যালেগরিক্যাল। অ্যালেগরিক্যাল একটা লিটারেরি টার্মস। কাকে বলা হয়? তাহলে ছোট্ট করে জানি, ইট শোয়িং, দেখেন DOUBLE, ইট শোয়িং ডাবল মিনিং। দুটো অর্থ যেখানে প্রাধান্য পাবে সেটা হচ্ছে অ্যালেগরিক্যাল, মানে রূপক অর্থ ব্যবহার করা হয়। যেমন যদি বলি গরু আকাশে ওড়ে, তাহলে সেটা ডাবল মিনিং অর্থ হলো, রূপক অর্থ হলো। এজন্য এটাকে কেউ কেউ ইপিক বলতে পারে, তবে ইপিকই পারফেক্ট, তবে ইপিকের হচ্ছে ইনকমপ্লিট ইপিক। আবার এই দুটো কেউ না বলে বলতে পারে এটা একটা অ্যালেগরিক্যাল পোয়েম, কবিতা, রূপক। আর অ্যালেগরিক্যাল সংজ্ঞাটা ইট শোয়িং ডাবল মিনিং। যেমন একটা এক্সাম্পল দেই আমি, বিখ্যাত একটা গ্রন্থ হচ্ছে হলি ওয়ার। হলি ওয়ার পবিত্র যুদ্ধ। হলি ওয়ার, যুদ্ধ কখনোই পবিত্র হবে না। এটা হচ্ছে একটা অ্যালেগরিক্যালের এক্সাম্পল। তাহলে সিম্পলি জানলাম ফেরি কুইন এটা একটা ইপিক হয়, ইনকমপ্লিট ইপিক হয়। তবে এই দুটোই পারফেক্ট, সবচেয়ে পারফেক্ট হচ্ছে এটা একটা ইপিক। এবং এটা অ্যালেগরিক্যাল পোয়েমও বলা হয়। এখানে 5টা অ্যালেগরিক্যালের কথা বলা হয়েছে: পলিটিক্যাল, রাজনৈতিক, সিবালডিক, বীরত্ব, অথবা বলা হচ্ছে অ্যানাদার থিং ইজ দ্যাট স্পিরিচুয়াল, আধ্যাত্মিক, অথবা পলিটিশিয়ান, অথবা বলা হচ্ছে অ্যানাদার থিং ইজ দ্যাট হোয়াট শুড আই সে। এই রূপক অর্থগুলি সাধারণত এখানে ইউজ করা হয়েছে, কিন্তু এখান থেকে বেশি ইম্পর্টেন্ট আমরা জানলাম যে এটা একটা ইপিক, এটা হলো ইনকমপ্লিট ইপিক। এবং নায়কটাকে আমরা জেনে নেই, হিরো। এর ফেরি কুইনের হিরো হচ্ছে রেড ক্রস নাইট, রেড CROSS, রেড ক্রস নাইট, NIGHT, হ্যাঁ KNIGHT, রেড ক্রস নাইট। আরেকটা জানি নায়িকাকে, হিরোইন, এর হিরোইন হচ্ছে উনা, UNA, উনা। তাহলে দেখেন ফেরি কুইনের আরেকটা বিষয় জানি, মূল সাবজেক্টটা কি, মূল সাবজেক্ট, মেইন থিম, সামারাইজ, সারমর্ম। হ্যাঁ, ফেরি কুইনের মূল সাবজেক্ট হচ্ছে PATRIOTICISM, দি প্যাট্রিজম, দি প্যাট্রিজম। খেয়াল করে এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে যা অনেকবার পরীক্ষায় রিপিট হয়েছে। হ্যাঁ, ফেরি কুইন কে লিখেছে? এডমান্ড স্পেন্সার। কোন ধরনের গ্রন্থ? ইপিক বা ইনকমপ্লিট ইপিক পোয়েম, বা বলা হয় অ্যালেগরিক্যাল পোয়েম। অ্যালেগরিক্যাল মানে হচ্ছে রূপক। অ্যালেগরিক্যাল সংজ্ঞাটা বলা হয় ইট শোয়িং ডাবল মিনিং। দুটো অর্থ যেখানে প্রাধান্য দেয় সেটা অ্যালেগরিক্যাল হয়। যেমন একটা এক্সাম্পল হলি ওয়ার, এটা অ্যালেগরিক্যালের এক্সাম্পল। অ্যালেগরিক্যাল মানে রূপক। এই ফেরি কুইনটা 5টা অ্যালেগরিক্যালের কথা এখানে বলা হয়েছে।
এখানে পলিটিক্যাল বিষয়গুলি আছে, এখানে সিবালডিক বীরত্ব বিষয়গুলি আছে, স্পিরিচুয়াল আধ্যাত্মিক বিষয়গুলি আছে, পলিটিশিয়ান বিষয়গুলি আছে, এই বিষয়গুলি এখানে উল্লেখ করা আছে। কিন্তু এই অ্যালেগোরিক্যাল থেকে এটা যে ইপিক এটা বেশি ইম্পর্টেন্ট। আর এখান থেকে এই 5টা ইনফরমেশন গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে ফেরি কুইন কে লিখেছে? এডমন্ড স্পেন্সার। কোন ধরনের গ্রন্থ? ইপিক বা ইনকমপ্লিট ইপিক। নায়ক রেড ক্রস নায়ক, নায়িকা উনা ইউএনএ। মূল সাবজেক্ট দি প্যাট্রিয়টিজম। এবং আমরা জানি, খেয়াল করি দেখেন, এডমন্ড স্পেন্সারের ধারণা ছিল 20 বছর একটা গ্রন্থ লিখবে, 20 বছর না লিখতে পারে 19 বছর লিখলো, এজন্য সেটা ইনকমপ্লিট হয়ে গেল, পরবর্তীতে সে মারা গেল। ইচ্ছা ছিল 19-20 বছর লিখবে, 19 বছর লেখার পরে মারা গেল, এজন্য সেটা ইনকমপ্লিট ইপিক হলো। এজন্য এটা 3টে খণ্ডে পাবলিশ করা হয়েছে। দেখেন সালটা আসে না, 1590 একবার, 1596 একবার এবং 1609, এই 3টে কাউন্ট করে 9 থেকে 90 থেকে 9, তার মানে 19 বছর হয়। এই জন্য এটা ইনকমপ্লিট এপিক হিসেবে তৈরি করা হয়। এবং ওই সময় গ্রিক মিথোলজির কথাগুলি এখানে তুলে ধরা হয়েছে। এবং এর মূল সাবজেক্ট হচ্ছে দি প্যাট্রিয়টিজম। তাহলে আবার জেনে নেই, এডমন্ড স্পেন্সারকে বলা হয় পয়েট অফ পয়েটস, কবিদের কবি। এডমন্ড স্পেন্সার, ইএস। এডমন্ড স্পেন্সার একজন বিখ্যাত ব্যক্তি, রেনেসান্স পিরিয়ডের কবি। রেনেসান্সের কোন যুগের? এলিজাবেথান পিরিয়ডের কবি। এডমন্ড স্পেন্সার ওয়াজ বর্ন 1552 থেকে 1599। এডমন্ড স্পেন্সার থেকে আপনারা 2টা জিনিস পড়বেন। এডমন্ড স্পেন্সার, পয়েট অফ পয়েটস কে? এডমন্ড স্পেন্সার। ফেরি কুইন কার লেখা? এডমন্ড স্পেন্সার। এখন ফেরি কুইন থেকে যদি একটু ডিপলি হয় হতে পারে, ফেরি কুইন কে লিখেছে? এডমন্ড স্পেন্সার। কোন ধরনের গ্রন্থ? ইপিক বা ইনকমপ্লিট ইপিক। ইনকমপ্লিট ইপিক দেখেন সাহিত্যের মধ্যে একটাই, অথবা অ্যালেগোরিক্যাল পয়েম বলা যায়, তবে খুবই রিয়ার। এবং নায়ক হচ্ছে ব্যারন, নায়িকা বেলিন্ডা। পাবলিশ আসে না 1590, 1596, 1609। মূল সাবজেক্ট আসতে পারে দি প্যাট্রিয়টিজম। তবে এখানে খেয়াল করেন, যারা ইংলিশের স্টুডেন্ট তাদের জন্য বলছি, বা সকলের জন্যই বলছি, খেয়াল করি ফেরি কুইনের মূল থিমটা কি পেলাম? দি প্যাট্রিয়টিজম সাবজেক্ট। এই শুধু প্যাট্রিয়টিজম নামের একটা বিখ্যাত কবিতা আছে, যা প্রাইমারি পরীক্ষায় 8 বার রিপিট কোশ্চেন এসেছে, 8 বার সর্বোচ্চ। দি প্যাট্রিয়টিজম, স্বদেশ প্রেম, একটা বিখ্যাত কবিতা। এটা লিখেছে স্যার ওয়াল্টার স্কট। স্যার ওয়াল্টার স্কট। একটু খেয়াল করি, তবে দেখেন এই কোশ্চেনটাও 6 বার রিপিট হয়েছে, 6 বার রিপিট হয়েছে প্রাইমারিতে। দি প্যাট্রিয়টিজম না, PATRIOTISM, দি প্যাট্রিয়ট। ISM এখানে কাটা দেয়া, শুধু খালি প্যাট্রিয়ট, স্বদেশ প্রেম, প্যাট্রিয়টিজম আর এখানে প্যাট্রিয়ট। এটা একটা বিখ্যাত কবিতা, এটা লিখেছে রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং। খেয়াল করি একটু কি লিখেছি। দি প্যাট্রিয়টিজম, স্বদেশ প্রেম, ফেরি কুইনের মূল থিম। তবে দি প্যাট্রিয়টিজম একটা বিখ্যাত কবিতা রোমান্টিক যুগের একজন ব্যক্তির, তার নাম হচ্ছে স্যার ওয়াল্টার স্কট, SCOTT। শুধু প্যাট্রিয়ট, স্বদেশ প্রেম একটা কবিতা রবার্ট ব্রাউনিং, ভিক্টোরিয়ান পিরিয়ডের। তাহলে দেখেন এই 2টা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। ফেরি কুইনের মূল থিম থেকে এই 2টা বেশি ইম্পর্টেন্ট। আবার জেনে নেই, দি প্যাট্রিয়ট, স্বদেশ প্রেম একটা কবিতা রবার্ট ব্রাউনিং এর। দি প্যাট্রিয়টিজম একটা কবিতা স্যার ওয়াল্টার স্কট, রোমান্টিক পিরিয়ডের। দি প্যাট্রিয়টিজম মেইন থিম ফেরি কুইনের, লিখেছে এডমন্ড স্পেন্সার, যাকে বলা হয় পয়েট অফ পয়েটস, কবিদের কবি। আরো জানা যায়, নো নিড। আমরা অন্য আরেকটা এপিকে চলে যাই। এভাবে যদি এপিকগুলি পড়েন ইনশাল্লাহ অবশ্যই কোশ্চেন কমন পাবেন। হ্যাঁ, আর সাহিত্য থেকে একটু পড়লেই আপনি 10-এর উপরে মার্ক উঠাতে পারবেন। আমাদের দেখেন আর 2-3টি এপিক বাকি আছে। আমরা বেউফ সম্পর্কে জানলাম, প্যারাডাইস লস্ট সম্পর্কে জানলাম, প্যারাডাইস রিগাইন সম্পর্কে জানলাম, অ্যান্ড অ্যানাদার থিং ইজ দ্যাট ইলিয়ড এবং ওডিসি সম্পর্কে কিছুটা জানলাম, অথবা রেপ অফ দি রেপ অফ দি লক সম্পর্কে জানলাম, অথবা বলা হচ্ছে অ্যানাদার থিং ইজ দ্যাট ফেরি কুইন সম্পর্কে জানলাম। 1, 2, 3, 4, 5, 6, 7। আমাদের আরও কিছু এপিক বাকি আছে। একটা হচ্ছে ডন জন, এটা বাকি আছে। আরেকটা হচ্ছে দি রিং অ্যান্ড বুকস, এটা তেমন ইম্পর্টেন্ট। আর একটা এপিক বাকি আছে, সেটা হচ্ছে ডন জোয়ান। ডন জোয়ানটা আমরা জানবো। জাস্ট একটু কমেন্টটা একটু দেখে আসি।
যে যতটুকু আলোচনা করা হলো এর মধ্য থেকে রিলেটেড পূর্বে পরে বাইরে কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখে এসে আমরা ডন জুয়ান এটা বিখ্যাত এপিকটা জেনে নেব, যেটা লর্ড বাইরন লিখেছিল। জাস্ট একটু দেখে আসি যে কারো কোনো কমেন্ট আছে কিনা। আই থিঙ্ক সবাই, আচ্ছা আচ্ছা জুম ঠিক নাই, হ্যাঁ ঠিকই তো আছে আই থিঙ্ক। হ্যাঁ, তারপরে একটু ধৈর্য ধরেন আর এটা সেভ থাকবে, দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আই থিঙ্ক সবই দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে, বোঝাও যাচ্ছে। সো আই থিঙ্ক সবই দেখা যাচ্ছে। আমাদের সাথে মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার আছে, ধন্যবাদ স্যার। আরও অনেক টিচার আছে, সবার নাম বললাম না। সো যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা জাস্ট একটু বেসিক আলোচনা করার জন্য এখানে আসছিলাম এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে একটু আলোচনা করছি। হ্যাঁ, তাহলে দেখেন আমরা যতটুকু জানলাম এই হচ্ছে বিখ্যাত ইপিক। আমরা যতটুকু জানলাম আই থিঙ্ক কারো তেমন কমেন্ট নেই, সবই বুঝতে পারছেন আই থিঙ্ক। আমরা যতটুকু জানলাম এট এ গ্লান্স আবার একটু জেনে নেই। আজকের মূলত টপিকে আলোচনা করা ছিল ইপিক। ইপিকের সংজ্ঞাটা জানলাম, এ লং নেগেটিভ পয়েম। ইপিক পয়েট জন মিল্টন। ইপিক দুই প্রকার, এই দুই প্রকার হচ্ছে প্রাইমারি ইপিক, সেকেন্ডারি ইপিক। প্রাইমারি ইপিকের বিখ্যাত একজন ব্যক্তি হোমার, যে গ্রিক রাইটার, এবং হোমারের বিখ্যাত দুটো ইপিক ইলিয়ড, ওডিসি। প্রাইমারি ইপিক তাকেই বলা হয় যা প্রথমে থিঙ্কিং করা হয়, কল্পনা করা হয়, তার অনেক বছর পরে লেখা হয়। সেকেন্ডারি ইপিক হচ্ছে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রেগেন, জন মিল্টন, যা ইনস্ট্যান্টলি থিঙ্কিং কল্পনা করে লেখা হয়। প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রেগেন লিখেছে জন মিল্টন, এটা সবাই জানে। কিন্তু প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রেগেন কখন পাবলিশড হয়েছে এটা একটু জেনে নেবেন। প্যারাডাইস লস্ট পাবলিশ 1667, প্যারাডাইস রেগেন পাবলিশ 1671। এবং আমরা বিখ্যাত কিছু ইপিক জানলাম, বেউব, আননোন বা অ্যানোনিমাস রাইটার, প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রেগেন, জন মিল্টন, ইলিয়ড, ওডিসি, হোমার, এবং রেপ অফ দি লক অবশ্যই আলেকজান্ডার পপ, এবং ফেরি কুইন এডমান্ড স্পেন্সার, ডন জুয়ান লর্ড বাইরন, রিং অ্যান্ড বুকস রবার্ট ব্রাউনিং। এর মধ্যে থেকে বেউবটা হচ্ছে ফার্স্ট ইপিক পয়েম, এটা লিখেছে আননোন বা অ্যানোনিমাস রাইটার। এটার দুইটা পার্ট আছে, সাহিত্যের প্রথম কাজ, 3000 লাইন আছে বা 3200 বা 82-83 লাইন আছে। প্যারাডাইস লস্ট থেকে জানলাম তার বিখ্যাত কিছু ক্যারেক্টার, ইব, আদম অথবা বলা হচ্ছে শয়তান। প্যারাডাইস লস্টের দুইটা কোটেশন জানলাম, টু জাস্টিফাই দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যেটা ঈশ্বরের কাছে সমগ্র মানুষ যেন আত্মসমর্পণ করে, অথবা অ্যানাদার থিং ইজ দ্যাট ইট ইজ বেটার টু রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন, স্বর্গে দাসত্ব করাচ্ছে নরকে রাজা হওয়া ভালো। এবং প্যারাডাইস লস্টে 10টা খণ্ড আছে, আর প্যারাডাইস লস্ট বিখ্যাত একটা গ্রন্থ জন মিল্টনের। এরপর প্যারাডাইস রেগানে 4টে খণ্ড আছে। প্যারাডাইস রেগানে দুটি কোটেশন বলা হয়েছে, একটা হচ্ছে চাইল্ডহুড শো দি ম্যান অ্যাজ মর্নিং শো দি ডে, সকালবেলায় বোঝা যায় দিনের প্রতিচ্ছবি এবং ছোটবেলায় বোঝা যায় মহৎ মানুষের প্রতিচ্ছবি। অথবা আরেকটা বলা হচ্ছে ডেথ ইজ দি গোল্ডেন কি দ্যাট দি প্লেস অফ ইটার্নিটি, মৃত্যুর মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করে। এরপর বিখ্যাত একটা গ্রন্থ জানলাম, রেপ অফ দি লক। রেপ অফ দি লক লিখেছে আলেকজান্ডার পপ, তাকে বলা হয় মক এপিক পয়েট, মক হিরোইক পয়েট। হি ওয়াজ বর্ন ইন 1688 থেকে 1744। সে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি। নিও ক্লাসিক্যাল মানে 1660 থেকে 1785, তবে 98 রাইট। এবং আলেকজান্ডার পপ নিও ক্লাসিক্যালের রেস্টোরেশন পিরিয়ডের পরের যুগের কবি, আগস্টান পিরিয়ড, তার মানে 1700 থেকে 1745 সাল। এই আলেকজান্ডার পপ বিখ্যাত একটা কবিতা রেপ অফ দি লক, নায়ক ব্যারন, নায়িকা বেলিন্ডা, এবং পাবলিশড হয় 1712 সাল। রেপ অফ দি লক বাংলা অর্থ বেনি কর্তন করা, এবং রেপ অফ দি লকের মূল থিম টু জাস্টিফাই না হয়ে টু ভেন্ডিকেট দি ওয়ে অফ গড টু ম্যান, এমন একটা পথ সমর্থন করো যেটা ব্যারন বেলিন্ডার চুল কেটে দিতে ঈশ্বর প্রেতাত্মা অ্যারিয়েল তাকে সাহায্য করেছিল। এবং রেপ অফ দি লক খুঁজতে গিয়ে রেপ অফ দি বাংলাদেশ যদি পাই তাহলে অ্যান্থনি মাসকারেন হাজের লেখা, যেটা পাকিস্তানের একজন রাইটার, এই বইটার কথা বললাম। এবং এটা যুদ্ধের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হয়েছিল 1971। বইটা পড়বেন, আই থিঙ্ক ভালো লাগবে। হ্যাঁ, বইটা আছে বলে দেখাইলাম। হ্যাঁ, আই এম বুকসি মানে বই পাগল ব্যক্তি। দেখেন জনাথন সুইফট একজন ব্যক্তি, সে বলেছিল গ্যালিবার ট্রাভেলস তার লেখা, নোবেল পাবলিশ 1726 সাল। এবং এই জনাথন সুইফট বলেছিল যে বই বেশি পড়ে সে সবসময় বিনয়ী হয়। এবং এই জনাথন সুইফট বলেছিল যে বই বেশি পড়ে তার শত্রু কমে যায়। এবং এই জনাথন সুইফট আরও বলেছিল 10 বার পড়ার চেয়ে একবার লেখা ভালো, 10 বার লেখার চেয়ে একবার পরীক্ষা দেওয়া ভালো, 10 বার পরীক্ষা দেওয়ার চেয়ে একবার বাইবা দেওয়া ভালো, 10 বার বাইবা দেওয়ার চেয়ে একটা জব করা ভালো। কে বলেছিল? জনাথন সুইফট। এই জন্য রিড দি বুক লেন্ড দি ওয়ার্ল্ড, বই পড়ো এবং বিশ্ব পরিচালনা করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উই হ্যাভ বিন আউটস টু দি গ্রেভ ফ্রম দি ক্যাডেল, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো।
আর ইয়াকুল্লাহ ফিল কোরআনুল কারিম ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। পবিত্র কোরআনে প্রথম শব্দ কিন্তু ইকরা। ছোট ছোট শব্দ আয়াত অনেক হয়েছিল, কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসেবে ফাতিহা প্রথম হয়েছিল বলে একে প্রথম দেওয়া হয়েছে। এই জন্য প্রথমেই কোরআন প্রথম শব্দ হচ্ছে ইকরা, পড়ো, হ্যাঁ, মানে পড়তে বলছে। সো রিড দি বুক অ্যান্ড লার্ন দি ওয়ার্ল্ড, বই পড়ো এবং বিশ্ব পরিচালনা করো। রিড অ্যান্ড রিড। বিখ্যাত আমরা আরেকটা ইপিক জানলাম, সেটা হচ্ছে এডমান্ড স্পেন্সারের ফেরি কুইন। ফেরি কুইন একটা বিখ্যাত ইপিক, তবে ইনকমপ্লিট ইপিক। অ্যালেগরিক্যাল কবিতাও তাকে বলা যায়, মানে রূপক। ইটস শোয়িং ডাবল মিনিং, ইটস কল অ্যালেগরিক্যাল। যেমন হলি ওয়ার, পবিত্র যুদ্ধ, যুদ্ধ কখনো পবিত্র হয় না। ফেরি কুইন কে লিখেছে? এডমান্ড স্পেন্সার। এডমান্ড স্পেন্সার বলা হয় পয়েট অফ পয়েটস, কবিদের কবি। বাংলা সাহিত্যে নির্মলানন্দ গুণ। নায়ক রেড ক্রস নায়ক, নায়িকা উনা, মূল সাবজেক্ট দি প্যাট্রিয়টিজম। এখানেই কনফিউশন। দি প্যাট্রিয়টিজম একটা কবিতা আছে স্যার ওয়াল্টার স্কটের, রোমান্টিক পিরিয়ডের। শুধু প্যাট্রিয়ট একটা কবিতা আছে রবার্ট ব্রাউনিং এর, দ্যাটস এনাফ। আর একটা আমরা আলোচনা করব, সেটা হচ্ছে জন ডান। আই থিঙ্ক এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার। এরপরে যদি ক্লিয়ার না হয় তাহলে আপনাদের কমেন্টটা আমি একটু দেখে সেটা রিপ্লাই দিচ্ছি। এবং আমরা ছোট্ট করে আর একজন ব্যক্তি জানবো, সেই ব্যক্তির নাম হচ্ছে লর্ড বাইরন, LORD, লর্ড বাইরন, BYRON। এবং হি ওয়াজ বর্ন ইন হোয়াট শুড আই সে 1788 থেকে 1824। এর বিখ্যাত একটা গ্রন্থ নাম হচ্ছে ডন জোয়ান। দেখেন, আমরা বিখ্যাত আরেকজন ব্যক্তি আলোচনা করব, সেই ব্যক্তির নাম হচ্ছে লর্ড বাইরন। এই লর্ড বাইরন একজন বিখ্যাত ব্যক্তি, যা হি ওয়াজ বর্ন ইন 1780 থেকে 1824। লর্ড বাইরনকে একটা টাইটেল বলা হয় রিবেল পয়েট, এবং সে মূলত রোমান্টিক পিরিয়ডের কবি। রোমান্টিক পিরিয়ডের কবি লর্ড বাইরনকে বলা হয় রিবেল পয়েট, পয়েট অফ দি রোমান্টিক পিরিয়ড। আর রোমান্টিক শব্দটা ডিকশনারিতে যুক্ত করা হয়েছিল 1748। আর রোমান্টিক শব্দটা এসেছে মূলত রোমান্স থেকে, যেটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড যার অর্থ রোমাঞ্চকর। আর রোমান্টিক এটা একটা ইংলিশ ওয়ার্ড যার অর্থ আবেগ, কল্পনা, প্রেম, ভালোবাসা। দেখেন, মানুষ যখন প্রেমে পড়ে তখন তার মধ্যে রোমান্টিকতা থাকে না, রোমান্টিকতা থাকে কিন্তু রিয়ালিটি থাকে না। মানুষ প্রেম পড়লে অনেক বেশি আবেগ থাকে, কল্পনা থাকে, কিন্তু তার মধ্যে রিয়ালিটি থাকে না। এই জন্য শেক্সপিয়ার বলেছিল, অভাব যখন জানালা দিয়ে আসে, প্রেম ভালোবাসা তখন দরজা দিয়ে পালায়। যেখানে রোমান্টিক আছে সেখানে কখনোই রিয়ালিটি নেই, বিন্দুমাত্র রিয়ালিটি নেই। কিন্তু যেখানে রিয়ালিটি আছে সেখানে অবশ্যই রোমান্টিক আছে। যেমন হাজব্যান্ড ওয়াইফ চোখে চোখ রেখেছে, রিয়ালিটির মধ্যে দিয়ে রোমান্টিক হয়ে গেছে। এই রোমান্টিক শব্দটা ডিকশনারিতে প্রথম যুক্ত করা হয় 1784। তবে ডিকশনারির জনক হচ্ছে স্যামুয়েল জনসন, ফাদার অফ ইংলিশ ডিকশনারি স্যামুয়েল জনসন। আর তার গ্রন্থের নাম ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যাই হোক, লর্ড বাইরন রোমান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত ব্যক্তি। আমরা অন্যদিন রোমান্টিক পিরিয়ড আলোচনা করব। লর্ড বাইরনের বিখ্যাত একটা টাইটেল হচ্ছে রিবেল পয়েট, বিদ্রোহী কবি। আর একে তুলনা করা হয় কাজী নজরুল ইসলামের সাথে। এখানে দুইটা বিষয় টেনে নিয়ে আসি, সিমিলার এবং মেটাফোর। সিমিলারের মধ্যে অ্যাজ, ইফ, দো, লাইক, এই চারটা শব্দ থাকবে। অ্যাজ ইফ, দো, লাইক এই চারটা শব্দ থাকলেই নর্মালি সেটা সিমিলার হয়, সরাসরি আলোচনা করে ইন এ সেন্টেন্স। আর অ্যাজ ইফ, দো, লাইক এই চারটা ইউজ হয় না, সেটা হচ্ছে মেটাফোর। নর্মালি মনে রাখবেন, যেমন নজরুল ইজ লাইক এ বাইরন, নজরুল ইজ লাইক এ বাইরন, নজরুল ইজ লাইক এ বাইরন, কার মতো? বাইরনের মতো। এটা হচ্ছে সিমিলার। যদি বলি নজরুল ইজ বাইরন, তখন সেটা হলো মেটাফোর। Simile or similar is a word showing explicit, or metaphor is a word or a literary terms it's showing বলা হয় indirect, হাইড করে, গডড, অস্পষ্ট করে বোঝানো হয়। যেটা সরাসরি তুলনা করা হয় এবং বাক্যের মধ্যে as if though like থাকবে সেটা হচ্ছে সিমিলার। যেটা হাইড করে তুলনা করা হয় সেটা হচ্ছে মেটাফোর। ডাইরেক্ট, ইনডাইরেক্ট, প্রত্যক্ষ, পরোক্ষ নরমালি মনে রাখবেন। এক্সেপশনালি তো আছে, কিন্তু সিম্পলি তো জানেন। তাহলে নজরুল ইজ লাইক এ বাইরন, এটা কি সিমিলার নাকি মেটাফোর, না ট্র্যাজেডি, না কমেডি? সিমিলি। ইজ লাইক, নজরুল ইজ লাইক, নজরুল ইজ বাইরন, কি? মেটাফোর। লর্ড বাইরন একজন বিখ্যাত ব্যক্তি। লর্ড বাইরন দুটো শব্দ এবং দুটো টাইটেল, একটা বলা হয় রিবেল পয়েট, একটা রোমান্টিক পিরিয়ডের কবি। রোমান্টিক থেকে আর বাইরন থেকে গল্প করলাম। তার বিখ্যাত একটা কবিতা হচ্ছে ডন জোয়ান। আর ডন জোয়ান একটা বিখ্যাত কবিতা যা পাবলিশড হয়েছিল 1819, বিখ্যাত একটা গ্রন্থ। এবং এটাকে বলা হয় ইপিক, অথবা বলা হয় স্যাটারিক্যাল ইপিক।
স্যাটারিক্যাল ইপিক। ইপিক বা স্যাটারিক্যাল ইপিক, স্যাটার শব্দটা স্যাটার থেকে এসেছে। স্যাটার, এখানে একটা মনে রাখবেন, স্যাটার থেকে স্যাটারিক্যাল এসেছে। ইংরেজি সাহিত্যের বেস্ট স্যাটার হচ্ছে জনাথন সুইফট, যার বিখ্যাত একটা গ্রন্থ সংক্ষেপে লিখি জিটি, গ্যালিবার টেবলস। যাই হোক, লর্ড বাইরন একজন বিখ্যাত ব্যক্তি, তাকে একটা টাইটেল পড়বেন, সেটা হচ্ছে রিবেল পয়েট। তাহলে কোশ্চেন করি, রিবেল পয়েট কাকে বলা হয়? লর্ড বাইরনকে। রিবেল মানে বিদ্রোহী, মনে রাখার জন্য বিদ্রোহী কবি বাংলা সাহিত্যে কাজী ইসলাম। বিখ্যাত একটা কবিতা ডন জোয়ান, এটা ইপিকও হয়, স্যাটারিক্যাল ইপিকও হয়, ব্যঙ্গচিত্র করে লিখেছিল। এবং ডন জোয়ানের বিখ্যাত এই কবিতাটা পাবলিশড হয় 1819 সাল। স্যাটার হচ্ছে ব্যঙ্গচিত্র করা, স্যাটার থেকে স্যাটারিক্যাল শব্দটা তৈরি করা হয়েছিল। সংক্ষেপে বলি, ডন জোয়ান বিখ্যাত, তার মা ছিল, তার মায়ের বান্ধবী ছিল, মায়ের বান্ধবীকে পছন্দ করত। এই পয়েন্ট অফ ভিউ থেকে এটা স্যাটারিক্যাল হিসেবে তৈরি করা হয়েছে। এবং সেখানে একটা বিখ্যাত কোটেশন বলা হয়েছে, হোয়াট শুড আই সে, স্পেশালি revenge is sweet, revenge is sweet especially to women, REVENG, revenge is sweet especially to women, especially to women। একটা বিখ্যাত কোটেশন বলেছে, রেভেন্স ইজ সুইট স্পেশালি টু মেন, মানে মেয়েদের প্রতি বা নারীদের প্রতি প্রতিশোধ নেওয়া খুবই সহজ। তবে রেভেন্স দিয়ে একটা বিখ্যাত কোটেশন আছে অফ রেভেন্স ফ্রান্সিস বেকনের, সেখানে বলেছিল রেভেন্স ইজ দ্য কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, প্রতিশোধ হয় পশুর মতো আচরণ। যাই হোক, আমরা এখানে সিম্পলি জেনে নেই, লর্ড বাইরনকে বলা হয় রিবেল পয়েট, তার বিখ্যাত একটা কবিতা ডন জোয়ান, এটা একটা বিখ্যাত ইপিক বা স্যাটারিক্যাল ইপিক, পাবলিশড হয় 1819 সাল। এবং এখানে বিখ্যাত ক্যারেক্টার আছে, যেমন ডন জন হচ্ছে মেজর ক্যারেক্টার বা সেন্ট্রাল ক্যারেক্টার। এরপর আরও অনেক অনেক ক্যারেক্টার আছে, ডোনা জুলিয়া আছে, অথবা বলা আছে ডন আলফান্সো আছে, কিন্তু নো নিড। লর্ড বাইরন থেকে এই একটা গ্রন্থ পড়বেন ডন জোয়ান, এটা ইপিক বা স্যাটারিক্যাল ইপিক পড়বেন, পাবলিশটা পড়বেন, আর এটা রিবেল পয়েট বলা হয় লর্ড বাইরনকে, এটা পড়বেন। দ্যাটস এনাফ। তাহলে আমরা দেখেন যতটুকু আলোচনা করলাম, এ হচ্ছে আমাদের আজকের টপিক, এবং সেই টপিকের নাম হচ্ছে ইপিক। সেই টপিকের নাম হচ্ছে ইপিক। ইপিক যেহেতু অনেকগুলি আছে, এই জন্য এস দিয়েছি, ইপিক। যাই হোক, আমরা যতটুকু আলোচনা করলাম, এ হচ্ছে আমরা বিখ্যাত ইপিক আলোচনা করলাম।